নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ছিনতাই করা হচ্ছে। মোদীকে নিশানা সোনিয়া, রাহুল এবং মল্লিকার্জুন খার্গে। কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ছিনতাই করা হচ্ছে বলে অভিযোগ তুললেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে। এ বিষয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন তাঁরা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সোনিয়া বলেন, লোকসভা ভোটের আগে পরিকল্পিতভাবে এমন পদক্ষেপ করা হচ্ছে। এই ঘটনা শুধু কংগ্রেসের ওপর নয়, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ওপরও আঘাত হানে। রাহুল বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। কংগ্রেসের বিরুদ্ধে এই পদক্ষেপ আদতে মোদী শাহের অপরাধমূলক গতিবিধি। অন্যদিকে বিচার বিভাগ, আয়কর দপ্তর সহ সাংবিধানিক সংস্থাগুলিকে খার্গের আবেদন, সত্যি যদি দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন চান তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করার অনুমতি দিন। 2018-19 মূল্যায়ন বর্ষের আয়কর সংক্রান্ত অনিয়মের জন্য 105 কোটি টাকা জরিমানার বিরুদ্ধে বিচার বিভাগীয় হস্তক্ষেপ চেয়ে কংগ্রেসের তরফে আর্জি জানানো হয়েছিল দিল্লির হাইকোর্টে, কিন্তু বিচারপতি যশবন্ত বর্মার বেঞ্চ সেই আবেদন প্রত্যাখ্যান করে বলে, এক্ষেত্রে হস্তক্ষেপের কোনো উপযুক্ত কারণ দেখছে না আদালত। অভিযোগ, এরপরে আয়কর দপ্তর পদক্ষেপ শুরু করেছে। কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাকাউন্টের লেনদেন। এ প্রসঙ্গে বৃহস্পতিবার সোনিয়া বলেন, কংগ্রেসকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন মোদী। তারা বিজেপির বিরুদ্ধে লড়াই থেকে সরে আসবেন না বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, আয়কর দপ্তরের সূত্রে খবর, 2018-19 মূল্যায়ন বর্ষের আয়কর সংক্রান্ত অনিয়মের জন্য 105 কোটি টাকা জরিমানা এবং 30 কোটি সুদ অর্থাৎ 135 কোটি কংগ্রেসের কাছে তাদের প্রাপ্য। রাহুলের দলের পাল্টা দাবি, যুব কংগ্রেস সহ শাখা সংগঠনগুলির বিরুদ্ধে আয়কর রিটার্ন সংক্রান্ত অতি সামান্য অনিয়মের অভিযোগে জরিমানা সহ ধার্য করেছিল আয়কর দপ্তর, যা স্পষ্টই রাজনৈতিক প্রতিহিংসা। কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে আয়কর বিভাগের পদক্ষেপের ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছিল কংগ্রেস। গত 8ই মার্চ অ্যাপিল ট্রাইব্যুনাল তা খারিজ করে দেয়। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, তারপরেই আয়কর দপ্তর নিয়ম বহির্ভূতভাবে তাদের ওই ব্যাংক অ্যাকাউন্টগুলি থেকে জরিমানা হিসেবে 105 কোটি টাকা কেটেছে। এরপরেই দিল্লি হাইকোর্টে স্থগিতাদেশের আর্জি খারিজ করার পরে ওই অ্যাকাউন্টগুলিতে লেনদেন কার্যত বন্ধ হয়ে গিয়েছে। কংগ্রেসের অভিযোগ, 2023 সালের মার্চের শেষে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ছিল 162 কোটি টাকা। পাশাপাশি বিজেপির অ্যাকাউন্টে ছিল 5,425 কোটি টাকা, কিন্তু বিজেপির থেকে কোনো আয়কর কাটা হয়নি। প্রসঙ্গত, গত 16 ফেব্রুয়ারি সকালে এসআইসির কোষাধ্যক্ষ অজয় মাকেন প্রথমে অভিযোগ করেছিলেন, যুব কংগ্রেস সহ শাখা সংগঠনগুলির কাছে আয়কর রিটার্ন সংক্রান্ত অনিয়মের অভিযোগে 210 কোটি টাকা জরিমানার দাবি জানানো হয়েছিল। তখন বিষয়টি আয়কর অ্যাপিলেট ট্রাইব্যুনালের বিচারাধীন ছিল, কিন্তু তার মধ্যেই বেআইনিভাবে পদক্ষেপ করে আয়কর দপ্তর দলের 4টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। The issue we are taking up today is extremely serious, as Congress President has just mentioned. This issue affects not just the Indian National Congress, it impacts our democracy itself most fundamentally. A systematic effort is underway by the Prime Minister to cripple the Indian National Congress financially. Funds collected from the public are being frozen and money from our accounts is being taken away forcibly. However, even under these most challenging circumstances, we are doing our very best to maintain the effectiveness of our election campaign. On the one hand, there is the electoral bond issue mentioned by Congress President Kharge, which has been declared unconstitutional by the Supreme Court. The electoral bonds have benefited, as everyone knows, the BJP hugely, massively. On the other hand, the finances of the principal opposition party, the Indian National Congress, are under a determined assault. This, we all believe, is unprecedented and undemocratic. Thank you for coming here this morning. If any of you imagine, anybody in the country imagines what happens when your bank account, your ATM card, your entire financial identity is erased, right? You can imagine it. If it is done to a family, the family will starve to death. If it is done to a business, the business will be crippled. Right? This is what is being done
to the Congress party 1 month back. All our bank accounts have been frozen. We can do no campaign work. We cannot support our workers. We cannot support our candidates. Our leaders cannot fly from one part of the country to the other. Forget fly. They can't take a railway train. And this has been done literally 2 months before the election campaign. Why is it being done? One notice comes from the 90s, another notice comes from 6-7 years ago. Quantum amount, 14 lakh rupees, and punishment, our entire financial identity. What's interesting to me is that there are institutions in this country that are supposed to protect the democratic framework. There are the courts in the country, there is the election commission in the country, right? And nothing is happening. The election commission has not even said, wait a minute, you have frozen the bank account of the largest, of one of the biggest political parties, largest opposition in the country. And already our ability to fight the election has been damaged. We've already lost a month. This is a criminal action on the Congress party. And it's a criminal action done by the Prime Minister and the Home Minister. It's very clear. This type of activity does not happen without them in today's India. And so the idea that India is a democracy, this is a lie. There is no democracy in India today. The idea that India is the world's largest democracy is a lie. It's a complete lie. 20% of India votes for us. And we are not able to pay 2 rupees for anything. Right? And it has been orchestrated to cripple us in the elections. Now, even if our bank accounts are unfrozen today, huge amount of this damage has been done to Indian democracy. হাই নিউজ নেটওয়ার্ক। দলের টিকিট না পাওয়া যখন অনেকেই দল ছেড়েছেন, অনেকেই আবার চাপা অভিমান রয়েছে। সেই তালিকায় এবার নাম লেখালেন মৌসম বেনজির নূর। 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা ভোট। সব দলের পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূলও নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তারপর থেকে শুরু হয়েছে বিবাদ, কারণ এবারে লোকসভা ভোটে অনেকেরই আশা ছিল নিজেদের নাম দেখবে প্রার্থী তালিকায়, কিন্তু সকলের মন রাখতে পারেনি দল। তার ফলে অনেকেই দল ছেড়ে অন্য দলে গিয়েছেন, কারোর আবার রয়েছে চাপা অভিমান। দল ছেড়েছেন অর্জুন সিংও। সেই অভিমানের দলে এবার নাম লেখালেন মৌসম বেনজির নূর। উত্তর মালদা লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে প্রত্যাশা ছিল তার, কিন্তু দল ওই কেন্দ্রে প্রার্থী করেছে অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসমের দাবি, টিকিট পেলে ওই কেন্দ্রে তিনিই জিততেন। যদিও দিনের শেষে নিজেকে দলের অনুগত সৈনিক হিসেবে দাবি করে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। মৌসম বলেছেন, নিজের প্রত্যাশা থাকলেও দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা মেনে নিয়েছি এবং সেটা মেনেই চলব। দলবদলের সম্ভাবনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। মৌসমকে মালদা উত্তর এবং দক্ষিণের জন্য তৈরি জেলা নির্বাচনী কমিটিতে রাখা হয়েছে। গত 10ই মার্চ ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের জনগর্জন সভার র্যাম্প থেকে রাজ্যের 42 আসনের প্রার্থী তালিকা ঘোষিত হয়েছিল। উত্তর মালদায় তৃণমূল প্রার্থী করেছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। তারপর থেকেই খোঁজ মিলছিল না মালদায় গনি খান পরিবারের সদস্য তথা তৃণমূল সাংসদ মৌসমের। ইদানিং তৃণমূলের প্রচারেও তাকে সেভাবেই দেখা যাচ্ছে না। গুঞ্জন দানা বাঁধছিল মৌসম দলবদল করে কংগ্রেসে যোগ দিতে পারেন। আত্মগোপন থেকে ফিরে মৌসম সাফ জানিয়ে দিয়েছেন, দল বদলের সম্ভাবনা ভিত্তিহীন। নিজের ব্যক্তিগত কাজে 2 দিনের জন্য দিল্লি গিয়েছিলেন তিনি। তারপর অসুস্থতার কারণে কলকাতার বাড়িতেই বিশ্রামে ছিলেন। যদিও টিকিট না পেয়ে তার যে অভিমান হয়েছিল তা গোপন করেননি রাজ্যসভার সাংসদ। তিনি জানিয়েছেন, আমি উত্তর মালদার 2 বারের সাংসদ ছিলাম, জেলা সভানেত্রীও ছিলাম। অবশ্যই আমার প্রত্যাশা ছিল। এর কারণ হলো গতবার আমি বিজেপির কাছে হেরে গিয়েছিলাম। একই পরিবার থেকে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম, তাই ভোটটা ভাগাভাগি হয়ে গিয়েছিল। এবার টিকিট পেলে জিতবো বলে আমার ধারণা। একটা প্রত্যাশাও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য। আমি উত্তর মালদার 2 বারের সাংসদ ছিলাম, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও ছিলাম।
অবশ্যই আমার একটা এক্সপেকটেশন ছিল, কারণ কি এর আগের বার আমি 2019-এ বিজেপির কাছে হেরে গেছিলাম এবং যেভাবে লড়াই হয়েছিল, একই ফ্যামিলি থেকে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম, দিয়ে ভোটটা ভাগাভাগি হয়েছিল। তো বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতবো এবং একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য। যাই হোক, আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসূন ব্যানার্জি প্রার্থী হবেন এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানাই। নিজের এক্সপেকটেশন থাকলেও দল যেটা ঠিক মনে করেছে সেটাকেই মেনেছি এবং সেটাকে মেনেই চলবো। আমি অসুস্থ ছিলাম, কিছুদিন ভাইরাল ছিল, আমার ফিভার হয়েছিল এবং প্রচণ্ড উইকনেস ছিল বডিতে, সেই কারণে আমি কলকাতায় ছিলাম এবং দিল্লিতেও আমার একটা কাজ ছিল বলে দিল্লি যেতে হয়েছিল, লাস্ট 2 দিন আগে গেছিলাম। এখন আমি মালদায় ফিরে এসেছি, আমাদের প্রার্থীদের জন্য, দলের জন্য অবশ্যই নামব এবং আমি আশাও করি যে এবার 2টো সিটই তৃণমূল কংগ্রেস পাবে। দেখুন, এই ব্যাপারটা বিজেপি কি বলল সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। ওনারা নিজের প্রার্থীর জন্য নিজের দলের পক্ষ থেকে অনেক কিছুই বলবেন। আমাদের নেতৃত্ব একটা ডিসিশন নিয়েছে এবং সেই ডিসিশন আমাদের পুরো দল মানবে এবং আগামী দিনে 2টো প্রার্থীই জিতবে। এটা হচ্ছে আমাদের দলের সিদ্ধান্ত, আমাদের কর্মীদের সিদ্ধান্ত। প্রচারে আমি আজকে আলোচনা করে নেব কবে কি প্রোগ্রাম আছে এবং পুরো শিডিউল জেনে সেভাবে আমি নামব। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটের আর বেশি দেরি নেই, কিন্তু এখনো দেখা যাচ্ছে না রাজনৈতিক দলের পোস্টার। এই বিষয়ে রাজ্যগুলির কাছে রিপোর্ট তলব করল জাতীয় নির্বাচন কমিশন। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে রাজনৈতিক দলের পোস্টার। ভোট ঘোষণা হয়ে যাবার পরও দেশের বিভিন্ন প্রান্তে রয়ে গিয়েছে রাজনৈতিক দলের অনুমোদিত পোস্টার বা ব্যানার, যা নির্বাচনী আচরণবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই বিষয়ে রাজ্যগুলির কাছ থেকে রিপোর্ট তলব করল জাতীয় নির্বাচন কমিশন। সরকারি বিজ্ঞাপনে যাবতীয় পোস্টার এবং ব্যানার সরিয়ে ফেলার জন্য রাজ্যগুলিকে সময়ও বেঁধে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলের মধ্যে প্রচারমূলক পোস্টারগুলি সরিয়ে ফেলতে হবে বলে জানিয়েছেন তারা। বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছেন, গত 16ই মার্চ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ওই দিন থেকেই কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই বিধি অনুযায়ী কোথাও কোনো সরকারি বিজ্ঞাপন থাকতে পারে না। অভিযোগ, পোস্টার, ব্যানার বা দেওয়াল লিখনের আকারে দেশের বিভিন্ন প্রান্তে ভোট ঘোষণা হওয়ার 4 দিন পরেও থেকে গিয়েছে সরকারি বিজ্ঞাপন। তা নিয়ে কমিশনের কাছে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও জমা পড়ছে। বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তের রেল স্টেশন, বাস স্ট্যান্ড, বিমানবন্দর, জাতীয় সড়ক থেকে অবিলম্বে এই ধরনের অনুমোদিত সমস্ত পোস্টার, ব্যানার বা দেওয়াল লিখন সরিয়ে ফেলতে হবে। এর জন্য আর অতিরিক্ত সময় দেওয়া হবে না। এই মর্মে রিপোর্টও চেয়েছে কমিশন। দেশের সব রাজ্যের মুখ্য সচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে এই নির্দেশ পাঠিয়েছে কমিশন। তাদের কাছ থেকে বৃহস্পতিবার সংশ্লিষ্ট রিপোর্ট তলব করা হয়েছে। আগামী 19শে এপ্রিল থেকে দেশে নির্বাচন শুরু হচ্ছে, চলবে 1 জুন পর্যন্ত। হাই নিউজ নেটওয়ার্ক। হোয়াটসঅ্যাপে বিকশিত ভারতের বার্তা আর নয়, মোদী সরকারকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। বিকশিত ভারত বার্তা পাঠানোর অবিলম্বে মোদী সরকারকে বন্ধ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। নির্বাচনের আদর্শ আচরণবিধি জারি থাকার সময় হোয়াটসঅ্যাপে এমন বার্তা যাতে আর দেওয়া না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। এই মর্মে কেন্দ্রীয় তথ্য এবং প্রযুক্তি মন্ত্রককে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মোদী সরকারের ওই বার্তা নিয়ে তৃণমূল সহ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল সরব হওয়ার পরেই কমিশনের এই পদক্ষেপ। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রককে নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে কমিশন। তাতে জানানো হয়েছে, গত 15ই মার্চ নির্বাচনী আচরণবিধি জারির আগে বিকশিত ভারত সংক্রান্ত বার্তা হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল, কিন্তু প্রযুক্তিগত কারণ এবং ইন্টারনেট পরিষেবার সীমাবদ্ধতার কারণে সেই বার্তা অনেক দেরিতে নাগরিকদের মোবাইলে প্রবেশ করেছে। নির্বাচনী আচরণবিধি জারির পরে এখনও সেই বার্তা পাচ্ছেন নাগরিকেরা। কমিশনারের তরফে চিঠিতে আরও বলা হয়েছে, এই বার্তা পাঠানো অবিলম্বে বন্ধ করতে হবে। এখন যেহেতু নির্বাচনী আচরণবিধি জারি হয়েছে, সেই কারণে এই বার্তা পাঠানো বন্ধ করতে হবে। দ্রুত এই নির্দেশ কার্যকর করতে হবে। গত শনিবার ভোটের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। আইন মেনে তারপর থেকে জারি হয় আদর্শ আচরণবিধি। এই বিধি জারি থাকার সময় সরকার বা প্রশাসন কোনো জনমোহিনী প্রকল্প ঘোষণা করতে পারবে না, তার প্রচারও করতে পারবে না। হাই নিউজ নেটওয়ার্ক। গার্ডেন রিচের পর দিল্লি ফের ভেঙে পড়ল একটি বহুতল। বাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে 2 জনের। গার্ডেন রিচের বহুতল ভেঙে পড়ার ঘটনার রেশ এখনো পর্যন্ত কাটেনি। সেখানে এখনো উদ্ধার কাজ জারি রয়েছে। এরই মধ্যে আবারও দুর্ঘটনা। ফের ভেঙে পড়ল একটি বহুতল বাড়ি। এবার রাজধানী দিল্লিতে ভেঙে পড়ল দোতলা বাড়ি।
বাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দুজনের। তাদের মধ্যে হলেন বছর 30-এর আরশাদ এবং বছর 20-র তৌহিদ। পেশায় এরা শ্রমিক। এদের ভেঙে পড়া বাড়ির নিচ থেকে উদ্ধার করে জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আরেক যুবকের অবস্থাও সংকটজনক। গুরুতর আহত আরও কয়েকজন। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনাও রয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির কবির নগরের ওয়েলকাম এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যরাতে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি পুরনো বাড়ির একাংশ। বাড়ির নিচে চাপা পড়ে যান বেশ কয়েকজন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনে। শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, দোতলা বাড়িটির নিচের তলে জিন্স তৈরির কারখানা ছিল। শ্রমিকরা ওই কারখানাতেই কাজ করতেন। উপরের তলাটি ফাঁকা ছিল। রাতে কাজ সেরে কারখানাতেই ঘুমোচ্ছিলেন শ্রমিকেরা। আর সেই সময় আচমকাই ভেঙে পড়ে বাড়িটি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান তারা। सर मैं घर पे लेट हुआ था। अभी रमज़ान चलने तो ज़्यादातर शहरी में सोना, शहरी के बाद ही सोना होता है नमाज पढ़ने के बाद। तो मुझे पता लगा कि यहाँ पर मतलब मकान गिर गया है, उसमें मलबे में दब गए हैं लोग बाग। तो हमारे जो लोकल एरिया के हम लड़के थे, 14-15 लड़के थे, वो लगे हुए थे। 14 लड़के लगे थे। उसमें पता चला कि मतलब 3 बंदे दबे हुए हैं। 4 बंदे थे टोटल, एक बंदा पहले ही बाहर चला गया था। तो उसमें टोटल 3 बंदे दबे हुए थे। तो जब हमने मतलब एक बंदे को निकाल लिया था जो इंजर्ड था, सिर पे चोट लगी हुई थी, तो फिर उससे पूछा, उसने बताया कि 2 बंदे और दबे हुए हैं, एक कोने में, एक साइड में। तो फिर जब उसने बताया तो 2 बंदों को हमने फिर निकाला, और हमने निकाल कर फिर हॉस्पिटल पहुंचा दिया। उसमें से 2 बंदों की डेथ हो गई। लेकिन ये तो अल्लाह की तरफ से, देखो जितनी जिंदगी लिखी हुई है वो अल्लाह उतनी देगा। लेकिन अगर ये है कि अल्लाह ताला ने एक बंदे की तो जान बचाई हमारी कोशिशों से, बस ये था। तो हमारे बहुत सारे भाई थे यहाँ पे, जो लोकल एरिया के नौजवान लड़के थे हमारे साथ के, तो वो बेचारे सब अंदर थे। ये रात का लगभग 2-2:15 का मामला है, 1:30-2:30 के बीच का। हाँ मतलब पता, हाँ नहीं मतलब डिमोलिशन का वर्क चल रहा था। देखो नॉर्मल चलता रहता है, किसी के हाथ में नहीं है, तो अल्लाह की तरफ से है। कभी भी गिर सकती है कुछ चीज़ें, ब्रिज गिर जाते हैं, फ्लाईओवर गिर जाते हैं, तो रोल नहीं होता ना। ये लेबर तबके थे, शायद वर्क करते थे बेचारे यहाँ पर। ये तो मुझे आइडिया नहीं है, क्योंकि बस आइडिया इतना था कि जब बंदों को हमने निकाला, उसमें से निकल गए बंदे। 2 बंदे, जब 3 बंदों को हॉस्पिटल चले गए बेचारे, वहाँ से वो उनकी सीरियस हालत थी। 2 बंदों की डेथ हो गई। एक बंदा थोड़ी कंडीशन थोड़ी ऐसी है उसकी, बाकी वो सही है। দিল্লি পুলিশের উত্তর পূর্ব শাখার ডিসিপি জয় টিরকে জানিয়েছেন, রাত 2:16 নাগাদ কবিরনগরের একটি দ্বিতল বাড়ি ভেঙে পড়ার খবর আসে। সঙ্গে সঙ্গেই শুরু হয় উদ্ধার কাজ। কিভাবে ওই বাড়ি ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর যথাযথ আইনি পদক্ষেপ করা হবে বাড়ির মালিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই বাড়ির মালিককে চিহ্নিতও করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাদায়ুর জোড়া হত্যাকাণ্ড, আমি নির্দোষ, আত্মসমর্পণের আগে দাবি অন্য অভিযুক্তের। উত্তরপ্রদেশের বাদায়ুর জোড়া খুনের ঘটনায় পুলিশের এফআইআর এ নাম থাকা জাভেদ আত্মসমর্পণ করেন। তবে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে তার একটি ভিডিও করেন স্থানীয়রা। সেই ভিডিওতে জাভেদকে বলতে শোনা যায়, আমি নির্দোষ, আমি কিছু করিনি। গত মঙ্গলবার সন্ধ্যায় বাদায়ুতে প্রতিবেশীর বাড়িতে গিয়ে তাদের 2 ছেলেকে খুন করার অভিযোগ ওঠে সাজিদ মোহাম্মদ নামে এক যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, বাদায়ুর বাবা কলোনি এলাকায় একটি সালোর মালিক ছিলেন সাজিদ। ঘটনার সময় বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন সাজিদের ভাই জাভেদ। দুজনেই ঘটনাস্থল থেকে পালিয়ে জঙ্গলে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশ যখন সেখানে পৌঁছায়, 2 পক্ষের মধ্যেই গুলির লড়াই শুরু হয়। পুলিশের গুলিতেই মৃত্যু হয় সাজিদের। গুলি লাগে জাভেদেরও, কিন্তু তিনি পালিয়ে যান। প্রায় 24 ঘন্টা লুকিয়ে থাকার পর বুধবার রাতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন সাজিদের ভাই। জাভেদের দাবি, তিনি ঘটনার পরেই ভয় দিল্লিতে পালিয়ে যান। তবে বুধবার যখন তিনি বাড়িতে আসেন, তখনই স্থানীয়রা তাকে ধরে ফেলেন। জাভেদকে মারধরও করা হয় বলে অভিযোগ। জাভেদকে ধরার পর তার একটি ভিডিও করা হয়। সেই ভিডিওতে জাভেদ দাবি করেছেন, দিল্লি থেকে আমি আত্মসমর্পণ করতেই এসেছি। আমার দাদা জোড়া খুন করেছে, আমি কিছুই করিনি। দয়া করে আমাকে পুলিশের হাতে তুলে দিন। मैं तुरंत वहाँ से आया बदायूं के लिए, वहाँ पब्लिक बहुत थी। मैं सीधा दिल्ली भाग गया। मैं दिल्ली से सीधी बरेली आया हूँ अपने आप को सरेंडर करने के लिए। सीधी मेरे पास रिकॉर्डिंग है कई लोगों की, जहाँ से मेरे पास फोन आया कि तुम्हारे भाई ने ये कांड कर दिया है। नहीं ऐसा है, गाँव में मैं एक बात बताऊं, सुनो मेरी फोन अभी ऑफ मैंने कर रखा है। बात सुनो, तुम अभी जैसे कहने मतलब पुलिस के मैं देखो बहुत सीधा शरीफ आदमी हूँ। देखो मैं বৃহস্পতিবার জাভেদের গ্রেপ্তারির খবর নিশ্চিত করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এসপি আলোক প্রিয়দর্শী বলেন, জোড়া খুনের ঘটনায় দ্বিতীয় অভিযুক্ত বারেলিতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বাদায়ুতে আনা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় তার সালোয়ার বিপরীতে বিনোদ ঠাকুরের বাড়িতে গিয়েছিল সাজিদ। বিনোদ এবং তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন তিনি। বিনোদের বাড়িতে গিয়ে চা পান করতে চান সাজিদ। সেই সময় বিনোদের 3 নাবালক পুত্র ছাদে খেলা করছিল। তাদের সঙ্গে দেখা করার নাম করে সোজা ছাদে যান সাজিদ।
পুলিশের দাবি ছাদে গিয়ে ধারালো অস্ত্র চালিয়ে বিনোদের 13 বছর এবং 6 বছর বয়সী দুই পুত্রকে খুন করে। অভিযোগ, বিনোদের 8 বছর বয়সী পুত্রের উপর আক্রমণ করেন সাজিদ। তারপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত। রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলি লেগে মৃত্যু হয় তার। বিনোদ পুলিশের কাছে জাভেদকে এনকাউন্টার না করার অনুরোধ করেছেন। তার কথায়, যদি জাভেদকে এনকাউন্টার করা হয় তবে খুনের পিছনে কি কারণ ছিল তা অজানাই থেকে যাবে। কেন আমার ছেলেদের খুন করা হলো তা তদন্ত করে দেখার প্রয়োজন। जावेद मुझे चाहिए, हमारे सामने चाहिए, पूछताछ हमारे सामने करवाई जाए और फिर उसकी हत्या भी हमारे सामने होनी चाहिए। जब तक उसे सामने नहीं देखेंगे तब तक हम कुछ नहीं है। हमारे बच्चे काटे तड़पा तड़पा के मारे भगा भगा के, वैसे मुझे चाहिए, मुझे वो भी मुझे नहीं। हमारे बच्चे हमने पैदा किए, हमसे पूछो। हमने बड़े ऑपरेशन से 3 बच्चे किए, हमारा पेट दर्द कर, मैं दर्द भूल गई बच्चों के पीछे। हमारे 3 ऑपरेशन से हमारा एक ही रह गया। हमारे से हुआ सब बच्चे, हमारे बड़े ऑपरेशन से हुए, इतना पेट फटा हुआ है हमारा। औरत एक जन्म लेती है, बच्चों को जन्म देती है, लेकिन वो छोटे पूछा जन्म बात कीजिए क्या हुआ, कितने बजे वो आए और फिर आने बाद छत तक कैसे पहुंचे? वो 6:30 बजे आया और आके यहाँ पर बैठने रुका होगा, मुश्किल से आई, उसे लिए क्लेचर वगैरह, तुरंत वो चला गया लेके उसे वहाँ। कुछ आपसे बोला? मुझसे कुछ नहीं बोला वो, मुझसे बस इतना ही बोला, पैसे मांगे बस, और कुछ नहीं बोला उसने। और उसने ये मुझसे कुछ नहीं कहा। मैं किचन का काम संभाल रही थी, हमने त्योहार का टाइम है, दुकान में आ जाते कस्टमर, मुझे काफी टाइम लग जाता क्योंकि मेरे पार्लर की भी दुकान है, तो हमारे कस्टमर आ जाते हैं तो हमें उसमें काम करना पड़ता है। थ्रेडिंग वगैरह टाइम लगता है, एब्रो वगैरह हर किसी का सब काम होता है, बाल कटिंग है। FIR पढ़े तो FIR में लिखा है कि उसने कहा कि उसका मन घबरा रहा है इसलिए वो छत पे जा रहा है, तो किससे उसने ये बात कही थी? उसने मन घबरा जे बोला, मुझे नहीं, मुझे देखो मेरे बच्चे मेरे हॉस्पिटल में हैं, तो वो चला गया, बोला मुझे यहाँ बात नहीं, मुझे ऊपर करने जाके बात, बस इतना कहकर ही चला गया और आके बस उतनी देर में उसने हमारे बच्चे काट दिए। एक तो हमारा ऊपर गाड़ी चला रहा था छोटा वाला, उसे को तो बेदर्दी से मारा उसने, कम से कम थोड़ा तो रहम करता हमारे बच्चों पर। वो ऊपर चला रहा था लॉबी में, ऊपर दूसरे वाले मकान पे ऊपर बैटरी वाली गाड़ी है, वो उसे आई, उसको देख के वो भी पीछे चला गया। कहाँ गाड़ी चला रहा था? पहली मंजिल पे? हाँ जी, पहली मंजिल पे, लॉबी में है हमारी गाड़ी, इसी में चला रहा था। उसने देखा कि भाई जा रहा है तो वो भी पीछे चला गया। पानी चाय का जो चल रहा है, पानी उससे मांगा होगा तो वो लेके पीने आया, तो बोला जावेद भैया को पानी ले जाए मम्मी। कोई बात नहीं, परेशान है, कोई भी आप ही मांगो तो आपको पानी नहीं देंगे क्या? हर किसी को हमारी दुकान में इतने सामान लेने आते कस्टमर, कहते हैं दीदी पानी नहीं है, मैं चलो ले लो पानी, अंदर से मंगवा के पिला देते हैं। पानी से पतली चीज क्या है, आदमी प्याव लगाता है जेठ बैसाख में। कभी आपके परिवार में किसी से भी कोई बातचीत? कभी नहीं, हमारी कभी, वही तो मुझे पूछना है उससे, आखिर क्यों गया है? पहली बार घर आया? पहली बार घर आया, आखिर उसने क्यों किया, किसी ने करवाया है, क्या है, कौन हमारे घर से चल रहा है? मुझे बस इंसाफ चाहिए, उनसे पूछताछ चाहिए, वो भी मीडिया से। हमारी बस यही है कि हमारे सामने की जाए पूछताछ। जब तक आप यहाँ इतने सालों से रह रही हैं, कभी कोई बातचीत नहीं हुआ? फिर अचानक नहीं, घर आ गया वो? 3 साल हुए मैं इस घर में रहते हुए, हमारे घर पे यहाँ सारे लोग रह रहे हैं। किसी से पूछ लो, जो दीदी हमारी पड़ोसी हैं, अभी अब जब बात जल्दी आई है, पूछ लो किसी से, जो सब लोग हैं, हर किसी से पूछो। कल मैंने आपके बेटे से बात की, कहा कि बाल कटिंग नहीं करवाता। बाल कटिंग बस इतनी जान पहचान थी, बाल कटिंग करवाता। जैसे अगर उसके मन में कुछ ऐसा पहले से ही होता तो जब उस टाइम भी अच्छा मौका होता तो कर सकता था आके इस तरीके से। वही तो बात है कि वही तो पूछना है, आखिर इसने क्यों किया, तो किसी कहने पे तो करा, क्यों किया, आखिर क्यों, किसी ने पैसे दे के करवाए, क्या किया उसने, क्यों हमारे बच्चों का मर्डर किया? पैसे आपसे कल ले चुका था? वो ले चुका था हमसे, अरे कहने हस्बैंड से पूछ के दिए, कॉल पहले बात की मैंने इनसे, इन्होंने बात की के तो बोले कोई बात नहीं, परेशान है, दे देगा, पास में है, हर किसी की मदद हो जाती है, हमारे जी हर किसी की मदद कर देते हैं, दे दिए थे मैंने।
मुझे क्या पता है, पहले पैसे लेके मेरे बच्चे मार देगा। अरे मुझसे और ले लेता, मेरे बच्चे तो छोड़ देता, मुझसे और ले लेता जितनी जरूरत थी। कितने पैसे उसने मांगे थे? सिर्फ 5,000। 5,000 ही मांगे बस और कुछ नहीं। और आपने उसे पूरे पैसे दे दिए? मैंने 5,000 दे दिए, मेरी दुकान के रखे थे, हमने उठा के उसे दे दिए। चल ले जा। उसने एक बहाना भी झूठा बनाया था। हाँ, मेरी बीबी प्रेग्नेंट है, वो में भर्ती है महिला अस्पताल। बातचीत होती रही हो पहले, मतलब नहीं, कभी नहीं हुई। अरे बस यही है, अपने दाढ़ी बाल बनवा के आते थे, पास में नाई की दुकान थी, यही था। कभी मतलब याद आता है कि पिछले 2 साल जब से भी आप यहाँ हैं, कभी कोई हल्की फुल्की कहा सुनी? कभी नहीं, कभी नहीं भैया, कभी नहीं। ऐसा क्या हमारे किसी से ही नहीं हुई है। हम कभी किसी से हम क्या करेंगे, क्या आखिर हमारे किसी से उससे तो कभी कोई वो हमारे बच्चे से भैया कहते थे। बाल अपने आप जाते थे कटाते, भैया बाल काट दो। अपनी मर्जी के बाल भी कटवा के आते थे, बच्चे पैसे दे के आते थे। जे भी नाम कभी नाई के पैसे नहीं रखते हैं, ऐसा कुछ नहीं है। दोनों अंदर आए थे? नहीं, एक आया था एक बार, वो गाड़ी पर इंतजार कर रहा था। उसने उस दिन क्यों दुकान जल्दी, कभी दुकान नहीं बढ़ाता जल्दी, कहीं जाता है इमरजेंसी में तो बेशक, वैसे दुकान उसकी कभी नहीं बंद होती है। जावेद अंदर नहीं आया? नहीं। साजिद के पास क्या आया? नहीं, दोनों थे। आया दोनों, एक आया एक उधर था। हाँ, दोनों थे, पर एक अंदर आया, एक वहाँ खड़ा इंतजार कर रहा। थे दोनों। क्या लाया था हथियार में? हथियार में चाकू था, दोनों थे। इतना बड़ा था, इतना बिल्कुल चमक रहा था सब। हाँ, बाद में देखा, खून से लथपथ देखा है, बिल्कुल खून से। हाँ। तो आप सब लोग कैसे, मतलब उस घर, आपके घर में और दादी के घर में? हाँ, आप सब लोग भाग गए? हम इनको लेके भाग गए। वो हम लोगों पे जब दौड़ा, तब तक जब हमने लोगों ने आवाज लगाई और लोग आ गए हैं, तब तक वो भाग गया दूसरा, और उसे मैंने बंद कर दिया अंदर। फिर यहाँ पे किसने उसको पकड़ा? पुलिस आ गई थी? आप पुलिस बुलाई, मैंने गेट ही बंद कर दिया था, उसे भीतर अंदर ही यहाँ बंद कर दिया था, बाहर का गेट लगा दिया था और दुकान का लगा दिया था। क्योंकि आप बाहर निकलते हैं, समाज में रहते हैं, कभी कोई बातचीत हुई हो उनसे, या कैसे दुकान पे जब आना जाना था तो किस तरीके के बात व्यवहार आपके साथ रहता था उनका? नहीं, जो दुकान है उसके यहाँ जाते थे, कभी ऐसा व्यवहार ना किया था उसने, और न हमारा व्यवहार कोई गलत था। वैसे यही था, खाली पैसे आया था लेने, बस पैसे दिए। मतलब हमने उससे बोला था, एक बार हमने और दिए थे उसे पैसे, तो उसने वापस भी कर दिए थे हमारे दूसरे दिन के लिए। जी तो बहुत लगभग 2-3 महीने पहले की बात है। उसके बाद ना आता हमारे कुछ भी नहीं था कोई भी, क्योंकि हम अपने गेट ही खुद ही बंद रखते थे। मतलब जो कि हमें क्या करना किसी से, और आती है तो लेडी ही आती है हमारे यहाँ दुकान पर, ऊपर पार्लर भी है, तो वो तो बच्चे के चक्कर में ऐसा था। तो उसे पैसे दिए गए थे, पैसे देने के बाद जो है वो अपने अंदर किचन में आ गई थी। उसके बाद वो लड़के के साथ वो फुसला के लिए उसे लेके चला गया ऊपर, उसका उसने खत्म कर दिया। दूसरा वाला जो बच्चे में जा रहा था पीछे से, उसे पानी की व्यवस्था करी थी, मतलब कि पानी ले आओ भैया, थोड़ा पानी पिला दो मुझे, तो वो पानी लेके गया था छोटा वाला, तो उसने उसे भी मार दिया। तब पीयूष जो गया था बात देखने के लिए, भैया नहीं आया अभी हमारा। जब उसने देखा है कि हाँ कत्ल कर दिया उसका, वो काट रहा है उसे, तो भाग के आएगी वो मम्मी ऐसे मार रहा है उसे, भैया उसको भैया ही कह रहा था वो, कि भैया उसको मार रहा है भैया को। तो ये गए देखा तो वो चाकू लेके भाग गया, तो पीयूष नीचे भागा, तो देखा वहाँ सब खून में लथपथ था वो। तो ये चिल्लानी है बाहर मम्मी गई भागे, तो गेट बन गया है, तो वहीं से जो है फिर व्यवस्था चिल्लाए, प्रधान जी वगैरह आ गए हैं वहीं पकड़ने के बाद। फिर जब पकड़ा गया है तो छुड़ के फिर वो भाग गया है, भागने के बाद फिर उसका काउंट किया गया है बाकी जाके। तो बता रहे 2-3 महीने पहले उनसे पैसे लिए थे, कितने पैसे लिए थे? वो 1000 रुपए लिए थे उसने। क्या उसकी काम कुछ बहाना बताया था? नहीं कुछ नहीं, जैसे दुकान पे मैं बैठा था कि भैया अभी दे दो, हम आपके घंटे बाद दे देंगे, शाम को जब दुकान उसकी हो जाएगी पैसा आ जाएगा तो हम पास कर देता था, बस उसके बाद कोई लेने नहीं हुआ था। हाँ, तो उसके बाद फिर उसने मांगा है, तो हमने की अगर ऐसी बात हो तो दे दो, इमरजेंसी की है, दे देगा, माल नहीं देगा कल दे देगा। ये थी घटना। क्या माहौल रहता था उसकी दुकान पे? माल उसकी दुकान पे तो हमेशा खराब रहता था, क्योंकि वो शराबी और जुआरी रहते थे उसकी दुकान में, हमेशा रहे। तो उसके पूरा मजमा लगा रहा था, नंबर से काम चलता था, उसकी दुकान बहुत भीड़ लगती थी। हाँ, ऐसा था उसकी दुकान में। फिलहाल जो है, और हम यही कोशिश करेंगे वो पकड़ा जाए,
और पकड़ने के बाद उस पर पूरी पूछताछ की जाए। क्या इंसाफ चाहते हैं, मतलब क्या होगा आपके लिए, इंसाफ क्या है आपके लिए? इंसाफ तो जब वो पकड़ा जाएगा तब इंसाफ पता चलेगा कि वो किस व्यक्ति से जुड़ा हुआ है, या किस व्यक्ति ने ऐसा काम उससे करवाया है। लगता है किसी और ने करवाया? बिल्कुल करवाया है। नहीं, हमारी क्या उससे रेंजस है भाई, किसी ने करवाया है या किसी व्यक्ति को मुझसे तकलीफ थी, ये हमारे परिवार को पूरा मार देगा, हम तो थे नहीं, हमें हमसे तकलीफ हो तो अलग चीज ही कि हमको मारता वो तो हमारे बच्चों से पूरे परिवार से उसका नुकसान था। और वो अगर बच्चे नहीं मारे जाते ये सब लोग मार डालता, वो अगर नहीं देखता कोई तो वो तो एक एक करके मारते चला आता। तो इन चीजों पर जो ध्यान दीजिए। क्या किसी पे शक किसके कहने पर? अब वो बताया किस किस शक पर उसने काम किया है, जब वो पकड़ा जाए उससे बयान सुनी जाए उसके तब पता चलेगा मुझे। तो हम ऐसे कैसे कहते हैं किसने मतलब उसको क्या किया है। तो इस चीज को हम तो सरकार से यही प्रार्थना है कि उसको पकड़ गिरफ्तारी हो उसकी, और हमारी जांच उसमें बैठा ली जाए कि हम किस कारण ये काम हुआ है। आप एनकाउंटर नहीं चाहते? इनकाउंटर बाद में चाहेंगे, पहले उसकी पूरी इंक्वायरी करी है कि ये समस्या क्यों खड़ी है, इसका कारण क्या है, कि हमारे बच्चे क्यों मारे गए हैं। भाई तो जब तक इनकाउंटर कर दिया है फिर पता ही चलेगा कुछ। मेन तो पकड़ा जाए, वो पकड़ने के बाद पूरा कहानी उससे पता चली जाए कि यहाँ क्या सिस्टम है उसका, कि किससे जुड़ा हुआ है, किसने ये काम करवाया है। कि भाई ये दोनों साथ रहते थे और साथ ही जाते थे, साथ ही आते थे, ये कभी अलग नहीं हुए। दुकान का नियम था इनका, सुबह 6 बजे आ जाना और शाम को 9 या 10 बजे उसको दुकान बंद करना, ये रोज का नियम था इनका। कभी मतलब लेट हो जाते अलग चीज नहीं, मगर कभी अलग नहीं जाते थे। हाँ, मंगलवार से बंद जल्दी किया। फिलहाल हमें बता नहीं था, मैं तो हमको तो ये नहीं बता रहे थे कि जल्दी इसने दुकान बंद की, क्योंकि मंगल को जो है हिंदू पक्ष में मतलब बाल कम कटवाता है, सेब कम बनवाता है, बृहस्पति को जो है, बाकी सब दिन यही होता है कि वहीं पर अपने तो हिंदू ही है, कोई मोहम्मद तो है नहीं है। हाँ, रोज खोलता था दुकान, सुबह आ जाता 6 बजे, 6 से पहले की कोशिश थी कि दुकान खोल देता था सुबह को। ये अभी यानी कि कुछ समझ नहीं आ रहा कि क्यों किया होगा? नहीं, वो तो वही बता सकता है कि क्या होगा, उसकी जानकारी में होगा। ऐसा नहीं है कि बगैर जानकारी क्या हो, अब बगैर उसके पता करे कुछ नहीं पता चलेगा। हाँ भाई, किसी को हम क्यों नाम लें, हम तो पहले उसी को पकड़वाएं, वो पकड़ा जाए तब हम इसकी घटना मिलेगी, इस समय पता चलेगा। হাই নিউজ নেটওয়ার্ক। 60 বছর বয়সে কেন বিয়ে বিহারের বাহুবলীর নেতার? স্ত্রীকে নিয়ে লালুর কাছে গিয়ে জানালেন মনোবাঞ্ছা। 17 বছর পর জেল থেকে মুক্তি পেয়েই লোকসভা নির্বাচনের টিকিট পেতে মরিয়া হয়ে উঠেছিলেন বিহারের বাহুবলী নেতা অশোক মাহাতো। রাষ্ট্রীয় জনতা দলের হয়ে নির্বাচনী লড়াইয়ে নামার ইচ্ছাও প্রকাশ করেছেন, কিন্তু তার সেই স্বাদ পূরণ হবে কি তা নিয়ে দোলাচলের মধ্যে ছিলেন অশোক। মনোনয়নপত্র গৃহীত হবে কিনা সেই আশঙ্কাও তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু এই নির্বাচন লড়তে হলে কোনো না কোনো উপায় তো বের করতেই হবে, আর সেই উপায়ও বার করে ফেললেন বাহুবলী নেতা। নিজে যদি টিকিট না পান তাহলে তো স্ত্রীকে ব্যবস্থা করে দিতে পারবেন। যেমন ভাবনা তেমন কাজ, তড়িঘড়ি পাত্রীও ঠিক করে ফেলেন। লখিসারায় জেলার অনিতা কুমারী নামে এক মহিলাকে বিয়ে করেন অশোক। তারপর স্ত্রীকে সঙ্গে নিয়ে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করে অশোক নিজের মনোবাঞ্ছাও জানিয়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি। কিন্তু তার সেই মনোবাঞ্ছা পূর্ণ হবে কিনা তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। নিজে যদি টিকিট নাও পান তাহলে স্ত্রীকে নির্বাচনী ময়দানে নামানোর প্রস্তুতির মঞ্চ তৈরি করে ফেলেছেন বলেই অনেকে মনে করছেন। প্রসঙ্গত 90-এর দশকে নালন্দা এবং শেখপুরা এলাকায় অশোক মাহাতো এবং অখিলেশ সিংয়ের বেশ দৌরাত্ম্য ছিল। বেশ কয়েকটি খুনের মামলা রয়েছে অশোকের বিরুদ্ধে। 2001 সালে জেল ভেঙে পালানোর ঘটনায় আজীবন কারাবাসের সাজা দেওয়া হয় তাকে। 17 বছর পর 2023 সালের ডিসেম্বরে জেল খেটে মুক্তি পান অশোক। তারপর থেকেই আরজেডির ছত্রছায়ায় আসার চেষ্টা চালিয়ে গিয়েছেন। লোকসভা নির্বাচন আসতেই আরজেডির টিকিটে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি, কিন্তু তিনি টিকিট পাবেন কিনা তা নিয়ে নিজের মধ্যেও একটা সংশয় তৈরি হয়েছে। তবে সেই সংশয় কাটাতে বিয়ে করে স্ত্রীকে টিকিট পাওয়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন এই বাহুবলী নেতা। অশোকের প্রতিদ্বন্দ্বী অখিলেশ সিংয়ের স্ত্রী অরুণা দেবী বারসালিগঞ্জের 4 বারের বিধায়ক। অশোকের আরও এক সঙ্গী প্রদীপ মাহাতো 2 বারের বিধায়ক হয়েছেন। তাই মনে করা হচ্ছে তার এই বিয়ের বিষয়টি রাজনীতির ময়দানে নামার একটি কৌশল। কয়েকটি সূত্রের দাবি আরজেডি তাকে টিকিট দিতেও পারে। তার স্বাদ পূরণ হবে কি, এখন সেই অপেক্ষাতেই বিহারের বাহুবলী নেতা। হাই নিউজ নেটওয়ার্ক। পুরনো রীতি মানে সাম্যবাদের বার্তা দিল বীরভূমের শিউরির পরিবার। পৈতে হয় সাধারণত ছেলেদের, এবার বাড়ির মেয়েদের পৈতে দিলেন এই পরিবার। ঘরে বাইরে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে চলেছে মেয়েরা। নারী পুরুষের সমান অধিকার নিয়ে অনেক কিছুই শোনা যায়, কিন্তু ততটা প্রযোজ্য হয় কি, এ নিয়ে বহু তর্ক বিতর্ক রয়েছে।
এমনই এক সময় সাম্যবাদের বার্তা দিল বীরভূমের শিউরির পরিবার। পৈতে হয় সাধারণত ছেলেদের, এবার বাড়ির মেয়ের পৈতে দিলেন এই পরিবার। বৈদিক যুগেও এই ধরনের রীতি ছিল। সেই রীতি সম্পর্কে খোঁজ নিতে রীতিমতো গবেষণা করেছেন শিউরির এই পরিবার। 2024 সালে সেই পুরনো রীতিকে ফিরে দেখার সুযোগ হলো। বুধবারের দুপুর ছিল একদম অন্যরকম। সাজো সাজো রব বাড়ি ঘিরে, আত্মীয় স্বজন বাড়ি ভর্তি লোক। হলুদ শাড়ি ফুলের মালায় সেজেছিল সে। সেদিন সব আয়োজন তাকে ঘিরেই। বীরভূমের শিউরির বাসিন্দা কৌরভী বন্দ্যোপাধ্যায়। পঞ্চম শ্রেণীর ছাত্রী কৌরভী এখনও ধর্ম, নিয়ম, রীতি, বৈদিক যুগ এই সমস্ত অত কিছু বোঝে না। তবে কৌরভীর চিকিৎসক বাবা মা প্রচলিত রীতির পরিপন্থী হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন শুধু ছেলেদের নয়, মেয়েরও পৈতে হয়। আজকে আমার উপনয়ন হচ্ছে। সাধারণত ছেলেদের উপনয়ন হয় এবং মেয়েদের উপনয়ন হয় না, কিন্তু এটা ঠিক না, কারণ শাস্ত্রীয় মতে মেয়েদেরও উপনয়ন হওয়া উচিত। যখন আমি ছোট ছিলাম, আমার নান্নিমুখ হওয়ার সময় আমার পুরোহিত বলেছিল যে আমার নান্নিমুখ হতে পারে না, আমার যোগ্যও হতে পারে না, কিন্তু আমার দাদাই আমার বাবা বলেছে যে কি এটা হতেই পারে না, কারণ কি মেয়েরা জীবনেও যোগ্য করতে পারবে না, এটা হয় না। তাই জন্য আজকে আমার বাবা আমাকে পৈতে দিচ্ছে। আমার সত্যি বলতে ভীষণই ভালো লাগছে। এই পৈতে আমি সারা জীবন গ্রহণ করে থাকবো এবং আমি চাই আমার বন্ধুদেরও পৈতে হোক। মেয়ের পৈতে দিতে কম কাঠখড় পোড়াতে হয়নি চিকিৎসক মা বাবার। দীর্ঘদিন ধরে কোথায় পালিত হবে এই অনুষ্ঠান তা খোঁজ করার পরে বুধবার পূরণ হলো স্বপ্ন। কর্মসূত্রে কলকাতায় থাকেন দম্পতি। তাদের শিউরির রামকৃষ্ণপল্লীর বাসভবনে মেয়ের উপনয়নের আয়োজন করেন তারা। কার্ড ছাপিয়ে সকলকে নেমন্তন্ন করা হয়। আমি তো খুবই খুশি, খুবই আনন্দিত। আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আমরা সবাই মিলে সাগ্রহে অনেক রিসার্চ করা হয়েছে, অনেক বই পড়া হয়েছে যে করা যাবে কি না। বাধা কিছু ছিল, অবশ্যই ছিল। কোনো জায়গা থেকে আমরা প্রত্যাখ্যাত হয়েছিলাম যে না, দেয়া যাবে না, মেয়েদের দেয়া যাবে না, অনেক জায়গা থেকে। তারপরে শেষমেশ শ্রী শ্রী রবিশঙ্করজির এই বৈদিক ধর্ম সংস্থানের স্বামীজিদের সাথে কথা বলে, সোমা ম্যাডামের সাথে কথা বলে আমরা জানলাম যে হ্যাঁ, হয়, দেয়া যাবে। সেই জন্যই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। সাম্যবাদের যুগ, মেয়েদের সবাই সমান মনে করে, কিন্তু সত্যি সব জায়গায় মনে করে কি করাটা উচিত, এটুকুই বলবো। যুদ্ধ বলবো না, কিন্তু হ্যাঁ, সবাইকে বোঝানোটা একটা খুব জরুরি ছিল, কারণ বার্তাটা দেওয়া জরুরি। সবার মনে তো বহু বছরের ধুলো জমে আছে, ধুলোগুলোকে একটু সরাতে হবে না। দম্পতি জানিয়েছেন হঠাৎ ইচ্ছে থেকে নয়, বরং তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তাদের কন্যার উপনয়নের অনুষ্ঠান হয়েছে। তাদের কথায় সন্তান পুত্র হোক অথবা কন্যা, তাদের সমান অধিকার পাওয়া উচিত। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।